কথা বলেন, কথা বলতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত এনসিপিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এই মুহূর্তে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে হামলার অভিযোগ উঠেছে। এবার শোনেন রাশেদ খানের কথাগুলো, জাস্ট কয়েক সেকেন্ড। মিষ্টি মিষ্টি কথা বলে আর প্রেস মিটিং করে আর ঘরের মধ্যে সমাবেশ করে শেখ হাসিনা সরকার এত দুর্বল না ভাই, তার পতন ঘটানো যাবে না। এই সেই রাশেদ খান যিনি কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছিলেন, যিনি কিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মমতাময়ী মা বলেছিলেন, মা ডেকেছিলেন, সেই রাশেদ খানই আজকে এমন মানে চামচামি করছে এইটা বলার বাহিরে। প্রিয় দর্শক, গণধোলাই যে তিনি খেয়েছেন সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। গণধোলাই তিনি যে খাচ্ছেন কঠিনভাবে সেইটা আপনাদের দেখাবো। তার আগে আরও একটা ভিডিও দেখাতে চাই। টকশোতে তিনি কি বলছেন, তিনি কি করছেন, আপনারা সেই ভিডিওটা দেখলে অবাক হতে বাধ্য হবেন যে এই সেই রাশেদ খান ছিল কি। চলেন দেখি কি হচ্ছে টকশোতে। স্পেশালি মনে হয় আল্লাহ চাইছেন, কারণ যার কথা বলতেছেন উপদেষ্টা, সে কয়েকদিন আগে ভারতের খুব তাবেদারি করছেন। সো তাবেদারি করলেও ভারত হওয়া যায় না, যে কথাটা আমি বারবার বলছি। বিএনপি চাইলেও কোনোদিন ভারত হতে পারবে না, কিন্তু কারণ ভারত কোনোদিনই বিএনপিকে বিশ্বাস করবে না। সেকেন্ডলি, ওনাকে এই যে বসায় রাখলেন, ওনাকে তারপর ভিতরে ঢুকতে দিলেন, উনি ঢুকলেন না, ফিরে আসলেন। রাষ্ট্রীয়ভাবে কি ভারত এর জন্য সরি বলছে বাংলাদেশের জনগণের কাছে? না। আমি প্রথম থেকে একটা কথা বলে আসছি, ভারত কোনোদিন আমাদের সাথে মানে বাংলাদেশের জনগণের সাথে কোনোদিন কোনো সম্পর্ক চায়নি, এবং সেটা আজ থেকে না, সেটা 47 না, 1905 সাল থেকে। 1905 সাল থেকে। কেন 1905 সাল থেকে বলি? যখন বঙ্গভঙ্গ, ঢাকা, আমাদের পূর্ব পাকিস্তান যেটা ছিল, এটা মুসলমান অধ্যুষিত কোনো এলাকা ভালো হোক, এটা কোনদিন ভারত চায় না। ভারতের প্রথম পররাষ্ট্রনীতির মূল কারণই হচ্ছে মুসলমান ঠেকাও। কিন্তু একটা জিনিস মনে রাখেন, 47 সালে কিন্তু আমরা ভাগ হয়েছি যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। সেখানে কিন্তু ছিল মাইনরিটি শাসন। মানুষকে একটা জিনিস বুঝতে হবে, ভারত কে শাসন করে? ভারত বামনেরা শাসন করে। এই ব্রাহ্মণরা শাসনের জন্যই দলিতরা নিষ্পেষিত হয়। এই মানে হিন্দু মুসলমান না, নিম্ন শ্রেণীর মানুষ এখনো তাদের অস্পৃশ্য, তাদের ছায়া লাগান যাবে না। সো এবং আরো একটা অবাক করা বিষয়, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমাদের অনেক ভাইরা বলে ভারত একটা বৃহৎ শক্তি, সেই শক্তির পাশে বাংলাদেশ আসলে তাদের সারা কোনদিন সার্বভৌমত্ব পাবে না। এই যে ভ্রান্ত ধারণা, যে দেশের 22% হাউস হোল্ডের, আবার বুঝেন 22% হাউস হোল্ডের টয়লেট ফ্যাসিলিটি নাই, সে আপনাকে কি দিবে বলেন তো? হাসিনার সময় দেখেন, হাসিনার সময় 1,05,000 কোটি টাকা এসালম লুট করছে, আর পুরা হাসিনার সময় আপনি ভারত থেকে লোন করছেন 98,000 কোটি টাকা। তার মানে আপনার টাকা দিয়ে আপনাকে ঋণগ্রস্ত করছে হচ্ছে ভারত। এ হচ্ছে ভারত। ভারত কোনোদিন আপনার বন্ধু ছিল না, আজও নাই, আগামীতেও থাকবে। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটাকে কিভাবে মূল্যায়ন করবেন? তিনি রাষ্ট্রীয় প্রোটোকল আমরা দেখেছি যে প্রত্যাখ্যান করে দেশে ফিরে এসেছেন কঠোর অবস্থান এবং আত্মসম্মান নিয়ে, সেই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? শোনেন, আত্মসম্মানটা আগের দিনে বিকায় দিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাই কমিশনারকে ডেকে আনলেন কি জন্যে? জাহিদুর রহমানকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর যে লোক বাংলাদেশকে এক করে দিতে চাইলেন, ত্রিবেদী, তাকে ডাকার আপনার সাহস হলো না। এখন পর্যন্ত বিএনপি না সংসদে না বাইরে এই নিয়ে একটা স্টেটমেন্ট চাইছে না ব্যাখ্যা চাইছে। উনি কে আমাদের 20 কোটিকে একসাথে করার? উনি কে? শোনেন, একটা কথা বারবার বলি, দীনেশ ত্রিবেদী জানা উচিত। যে আজকে দেখলাম একটু আগে একজন বলছে যে রংপুর বিভাগকে এক করে না, করেন না ভাই। কত ধানে কত চাল পারবেন? বহুত চেষ্টা করছেন তো। আমরা কাশ্মীরের মতো আপনি নিতে পারবেন এটা ঠিক না, আমরা ডোকালাম নিয়ে নেব। আপনি যদি এই দীনেশ বাবু 20 কোটি, আপনার সাথে যাবো কেন? গেলে চায়নার সাথে যাব। বারবার বলছে চায়না পাকিস্তানের সাথে যাব, আপনার সাথে যাব কেন? সো আপনার নিজের দেশ আগে ঠিক করেন, তারপর আমাদেরকে এক করতে এসেছেন। আর এক করার, শোনেন, ভারত আমাদেরকে কখনো এক করতে পারবে না, এবং সেটা পারবে না। মিলিটারি পাওয়ার যদি ভারত আমাদেরকে করতে দেয়, ভারত টুকরো টুকরো হয়ে যাবে। কারণ ভারত আমাদের দিকে আগালে
চীন এবং পাকিস্তান আগাবে, এবং চীন এবং পাকিস্তান আগালে ভারত 17 টুকরা হয়ে যাবে। সো ভারত মনে হয় এতখানি বোকা না, এটা করবে। ভারত সবসময় কি চায়, এখানকার মানুষকে ভয় দেখিয়ে, এবং এখানে যারা ক্ষমতায় থাকে তাদেরকে তাদের নিজের হাতে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য। এবং যেটা দেখতেছি আমরা, বিএনপিও বারবার ভুল করতেছে, সেই জন্য মাসুল দিচ্ছে। যখনই ভারতের পক্ষে কথা বলবে তখনই মাসুল দিতে হবে, এবং এই মাসুলটা মানে মাননীয় প্রধানমন্ত্রী। শাহরিয়ার কবির, বিএনপি কি ভারতের পক্ষে কথা বলছে? ভারতের বিপক্ষে কথা বলার মতো এখন একটা পর্যন্ত দেখিনি, কারণ ভারত তাকে ক্ষমতায় বসাইছে। দীনেশ ত্রিবেদী যখন এত বড় একটা দুঃসাহসিক কথা বলে, উনি তো পরের দিনে দীনেশ ত্রিবেদীকে বলে দেন। ভিত্তি কি যে ভারত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে? আজ পর্যন্ত 3-4টা ভিত্তি, আজ পর্যন্ত কোনো উত্তর কেউ দিতে পারেনি। আনন্দবাজার পত্রিকায় কেন সেই রিপোর্ট প্রকাশ হলো সে বিষয়ে কোনো আজ পর্যন্ত টিল ডেট দিতে পারেননি। কি অদৃশ্য শক্তির জন্য বললেন মাননীয় প্রধানমন্ত্রী সেদিন, যা আমার দেশে ফেরা আমার হাতে না, বলতে পারেননি। যখন রয়ের কাছে বলা হয়, এই কালকে বোধহয় একটা জিনিস দেখলেন, সালাউদ্দিন সাহেব সম্পর্কে বললেন যে শিলংয়ে থেকে যদি সম্পদের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সবার শিলং যেয়ে থাকা উচিত। আর ওই আমাদের এই উনি হচ্ছেন প্রফেসর মানুষ শহীদুল সাহেব, উনি যে কথাটা বলছেন, ওনাকে ট্রেনিং দিয়ে নিয়ে আসা হলো রে ভাই। আপনি যে আরামায়েশে ছিলেন, একটা দেখেন তো গুম হলে এরকম আরামায়েশে থাকে কেউ? সো আপনি ভারতের বলয়ের মধ্যে থেকে আপনি যখন একটা হাইকমিশন একটা কথা বলবে সেটার প্রতিবাদ করলেন না, আর যখন আপনার উপদেশটাকে দিল্লি থেকে ফিরিয়ে দাও, আপনি একটা জিনিস বুঝতে হবে, দিল্লি থেকে ফিরিয়ে দাও না, এটা আবার জাহিদ সাহেব নাটক করছেন কিনা আমি জানি না। আপনাকে বসায় রাখছে, যে কোনো ইমিগ্রেশনের ক্ষমতা আছে বসিয়ে রেখে প্রশ্ন জিজ্ঞাসা করা, তাকে তো এন্ট্রি দিছে, সে ঢোকেনি, তো সে ঢোকেনি। এখন এটা ঢোকেনি, এটাও কি সেই রয়ের কোনো কিছু দেখাতে চায় কিনা এদেশে, যে না ভাই আমি ভারতের সাথে নাই? কারণ 2 দিন আগে দেখলাম সে ভারতের পক্ষে কথা বললো। সো আমরাও যখন তাকে এজেন্ট বলি, সেটা হয়তো মিথ্যা প্রমাণের জন্য নাটক করতেও পারে। সো আমি জানি না, কিন্তু বাংলাদেশ যে বিএনপির উচিত ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং দীনেশ ত্রিবেদীকে বহিষ্কার করা, আমাদের দেশে যত ইন্ডিয়ানরা চাকরি করে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান। ইতিমধ্যে আমরা দেখলাম উপদেষ্টা জাহিদুর রহমানের ঘটনায় ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে অসন্তোষ জানিয়েছে ঢাকা, কিন্তু ঢাকার এই অসন্তোষ দিল্লি কতটা আমলে নেবে বলে মনে করেন? শাহরিয়ার ভাইয়ের কথাগুলো শুনছিলাম, তিনি ভারতের বিরুদ্ধে বলছিলেন। তার বক্তব্য শুনলে মনে হয় যে তিনি একজন আগ্রাসন বিরোধী নেতা। তো এই বাংলাদেশে আগ্রাসনের সবথেকে বেশি শিকার হয়েছে বিএনপি, এবং তিনি তার শুরুতে বললেন যে বিএনপি চাইলেও কখনো ভারতের সাথে যেতে পারবে না। অর্থাৎ তিনি তার ওই শুরুর বক্তব্যের মাধ্যমে তার শেষের বক্তব্য যে আসলে অপ্রয়োজনীয়, অনর্থক, তিনি নিজেই প্রমাণ করেছেন। যাই হোক, এখন ডাক্তার জাহিদুর রহমান, তিনি আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে তিনি ফেসবুকে, ইউটিউবে তার মতামত বিশ্লেষণ করতে আমরা দেখেছি। সেই সময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি অনেক বক্তব্য রেখেছেন, যে কারণে শেখ হাসিনা রেজিমেই তাকে আসলে ভারতে ব্ল্যাকলিস্টেড করা হয়, এবং তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ার পরেও সেই লিস্ট থেকে আসলে তার নাম বাদ দেওয়া হয়নি। আর সম্ভবত আমি যতটুকু গণমাধ্যমে দেখলাম যে তিনি আসলে কূটনৈতিক পাসপোর্ট না, সাধারণ পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছিলেন, এবং এটি একটি সরকারি সফর ছিল। যাই হোক, আমরা মানুষ, আমাদের বক্তব্যে অনেক সময় ভুল হয়, এবং আমি জানি না আসলে ডক্টর জাহিদ কোথায় আসলে তিনি আসলে ভারতের পক্ষে বক্তব্য দিয়েছেন, আই ডোন্ট নো। হয়তো আপনার তার সব বক্তব্য ভালো লাগবে না, কারণ তিনি একসময় ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তিনি অনলাইনে জনমত তৈরি করার জন্য কাজ করেছেন। শাহরিয়ার কবির ভাইকে আমরা এখন দেখছি যে জামাতের পক্ষে তিনি অনলাইনে টকশোতে জনমত তৈরি করার জন্য কাজ করছেন। আমরা ফেসিবাদ বিরোধী লড়াইয়ে যদি শাহরিয়ার কবির ভাইয়ের এখনকার যে ভোকাল, ওই ভোকাল আমরা যদি পেতাম তাহলে খুব ভালো লাগতো। ডাক্তার জাহিদুর রহমানকে যেভাবে পেয়েছিলাম, আমাদের ব্যারিস্টার শাহরিয়ার ভাইকে আমরা সেই সময় পাইনি। আমার কাছে মনে হয় যে এরকম শাহরিয়ার ভাইরা যদি আগে থেকেই তাদেরকে আমরা এইভাবে সোচ্চার মাঠে বিপ্লবী বক্তব্য, আগ্রাসনের না, আজকে কি আপনার শুনেন, আমাকে প্রথম কথা এক মিনিট আমাকে বলেন, আজকে যদি আমি জানতাম আপনি আসছেন, আপনি এখানে প্রশ্নটা কি ভারতের বিরুদ্ধে বলতে আসছেন না শাহরিয়ার কবিরের বিরুদ্ধে বলতে? আমি জানি, আপনি তো শাহরিয়ার বিরুদ্ধে জানেনই না।
আপনি যে এইভাবে ব্যক্তিগত আক্রমণ ছেড়ে ভারতের পক্ষে না বিপক্ষে সেটা বলেন। আপনি কথা বলেছেন না? না না, আমি তো আপনাকে আপনার বিরুদ্ধে একটা কথাও বলিনি। আমি আমার মনে হচ্ছে যে আপনি আমাকে শাহরিয়ার ভাই ছেড়া তুলতে তোলেন। আপনার তো দেওয়ার জন্য, আপনার তো আপনি তো ওই জন্য যোগদান করছেন। আর তো কোনো কথা নেই, বলে দেন। এবার শুনে যাচ্ছি না, তো আপনি উত্তেজিত হচ্ছেন। আপনি এই ব্যক্তিগত কাজটা কন্টিনিউয়াস করে যাচ্ছেন। ব্যক্তিগত কাজ মানে কি? আপনাকে কি এই জন্য অ্যাপয়েন্ট করছে হ্যাঁ, আপনাকে কি এই জন্য আপনাকে আমাকে অ্যাপয়েন্ট করছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে আন্দোলন আমি রাশেদ খান করেছি, আপনি শাহরিয়ার কবির করেন নাই। না না, শোনেন, আপনি হঠাৎ করে আপনি যে লোকটা যে ছিলেন আমাদের সাথে সহযোদ্ধা, হঠাৎ সেজন্য দর্শক হয়ে থাকতে দেখেন আমি কেমনে বলি। না না, আমি দর্শক হয়ে, আপনি তো ভালো বলেন, জানেন তো দর্শক হতে তাই। আপনি শোনেন, আপনি রাতে যদি ঘুম না হয় না বলে ভালো মতো কথা বলবেন, ভালো মতো কথা বলবেন। আপনি কেন কথা বলেন না, কথা বলতেছেন, আমি কথা বলেন না। কথা বলেন, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ করছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান দুজনের কাছে অনুরোধ করছি, দুজনের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলুন। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান কোথায় ছিলেন সে সময়? ও সে সময় কোথায় ছিলেন জানেন না? যা আবার কোথায় ছিল? কথা বলবেন না। ব্যারিস্টার শাহরিয়ার কবির রাশেদ খান, আমি আপনার কথা শুনেছি। আপনারা একটা ন্যাশনাল টিভি আছেন, জনগণ আপনাদের দেখছে। দুজনের প্রতি শিষ্টাচার রাখার অনুরোধ জানাচ্ছি। রাশেদ খান, ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমি আপনার কথা নোট করি। ব্যারিস্টার শাহরিয়ার কবির, রাশেদ খান, আমি দুজনের কাছে অনুরোধ জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনারা নিজেদের নির্ধারিত সময়ে কথা বলি। আপনার কথা আমি নোট করেছি। আপনি কেন আমাকে আক্রমণের জায়গায় আমরা না যাই? আমি কি তার কথা সঙ্গে কথা বলেছিলাম? ব্যক্তিগত আক্রমণের জায়গায় আমরা না যাই, দুজনের আমি তার কথা দেখে আমরা কথা আমি তার কথা আমাদের কাছে তো এতটুকু, সকালবেলায় জিজ্ঞেস করছি আপনাদের কাছে তো এতটুকু এক্সপেকটেশন দর্শক রাখছে। আমি তো তার কথা আমি নোট করেছি, তাই না? আপনারা যখন কথা বলেন দেশের প্রতি আছে, জনগণের প্রতিও আছে। আপনাকে আমাদেরকে দেখেন। ও তাহলে আপনি রেকর্ড করে দেখেন। প্রথম বলেন কি আমাদের আপনি এইখানে আমি আসছি কেন? এখানে আসছি কি আপনার কথা আমি শোনার জন্য, আপনার কথার উত্তর দিতে? আমি জনগণকে বলতে চাই, আপনার কথার উত্তর দিতে গেলে যদি ব্যক্তিগত আক্রমণ হয়, আপনি কি বিএনপিকে আক্রমণ করেন নাই? আপনি কি ডাক্তার জাহিদুর রহমানকে আক্রমণ করেন নাই? আরে বাবা রে, রাশেদ খান, আমরা যদি একটু মাথা ঠান্ডা করে শুনি, আপনারা কিন্তু আমি যে কারণে অনেক জনগণের কাছে, দর্শকের কাছে অনুকরণীয়। আপনাদের কথা জনগণের ব্যক্তিগত আক্রমণের জায়গা আমরা একদম না চাই। আমরা চাই যে আমরা সুন্দর করে। ব্যারিস্টার শাহরিয়ার কবিরের সাথে এই রাশেদ খান, তিনি যে টক শোতে আলোচনা তুমুলভাবে নিয়ে গেছেন এবং এক পর্যায়ে তো প্রায় হাতাহাতি অবস্থা আমরা দেখছিলাম। তারও কিন্তু বেশ অনেক টক শোতেই এইরকম অবস্থা। তিনি আসলে, মানুষ বলে না যে ছোট লোক সে ছোট লোকই থাকে, ছোট মন মানসিকতার মানুষ কখনো সে বড় লোক হইতে পারে না। এই রাশেদ খান কিন্তু রাস্তায় পড়েছিল। সে যখন যার পা চাটা দরকার সেটাই চাটছেন এবং চেটে চেটে আজকে এই পর্যায়ে আসছেন। তাকে আমি একটু এই কথাগুলো বলতে বাধ্যই হচ্ছি, কারণ তার এই বিষয়টা কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, জনাব তারেক রহমান, তাকে দোষারোপ করি না, কিন্তু তার পেছনে যত এই রকম চাটাচাটির লোক আছে, তিনি ভালো কিছু করতে পারবেন না। শেখ হাসিনা ভালো ছিলেন, কিন্তু তাকে অতিরিক্ত চাটাচাটির কারণেই আজকে তার এই পরিণতি হয়েছে। ঠিক ওইভাবেই জনাব তারেক রহমানেরও একই পরিস্থিতি হবে। তারেক রহমান কিন্তু দেশে ছিলেন না, মাত্র তিনি দেশে আসছেন, তো তাকে যেভাবে নিয়ে যাওয়া যাবে ঠিক সেভাবেই কিন্তু তিনি যাবেন। তো যাই হোক, এই রাশেদ খান সম্পর্কে লিখবেন আজকের আপনার মতামতগুলি।